গপ্পযুজু চ্যানেলের যারা সদস্য হয়েছেন এবং জয়েন বাটনের মাধ্যমে অর্থ সাহায্য করে আমাদের পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের গল্প রক্ত খাকির তাণ্ডব, লেখিকা সঞ্চারী ভট্টাচার্য। হায় হায়, দেখো কি হলো আমার ছেলেটা। দেখো দেখো কেমন ভাবে পড়ে রয়েছে বাড়ির দাওয়া। কে করলো ওর এমন অবস্থা? কে করলো? কে ভগবান! কাল রাতকে পর্যন্ত তো ঠিকই ছিল। মালতীর ছেলেটা বাড়ির দাওয়ায় রক্তশূন্য অবস্থায় পড়ে রয়েছে দেখে গ্রামের সকলের মধ্যে এক তীব্র উন্মাদনা সৃষ্টি হলো। মালতীকে ধরে ধরে ঘরে নিয়ে গেল তার স্বামী মুকুন্দ। বাড়ির দাওয়ায় পড়ে থাকা ওই শিশুটির দিকে তাকিয়ে গ্রামের বৃদ্ধা মহিলাটি বলে উঠলেন, ওকে পিশাচে পেয়েছে, পিশাচিতে পেয়েছে। আমি তো বলেইছিলাম একে একে সব মরবে। দাসীর কথা তো বাসি হলে ফলে, তাই তোমরা কেউ আমার কথা তোয়াক্কা করনি। কথাগুলো বলতে বলতেই বৃদ্ধা মহিলাটি তাকিয়ে রইলেন একটি গাছের দিকে। তাকে স্থির দৃষ্টিতে ওই গাছটির দিকে তাকিয়ে থাকতে দেখে সকলেই চমকে উঠল। মহিলাটি হাঁ করে তাকিয়ে ঠিক কী দেখছিলেন এই বিষয়ে কেউই সেভাবে আন্দাজ করতে পারলেন না। তিনি বড় বড় চোখ করে কেবল দেখেই চলেছিলেন। পাশ থেকে একটি গ্রামের ছেলে খুঁড়ি মায়ের দিকে এগোতে যাবে, এমন সময় মোড়ল মশাই ছেলেটিকে বাধা দিয়ে বললেন, ওই বুড়ি পাগল, ওকে আমরা অত পাত্তা দিই না। ও কি বলতে কি বলে আর কি দেখতে কি দেখে, ও সব নিয়ে মাথা ঘামিও না, ছেড়ে দাও। বাড়লে আরো বাড়বে বিষয়টা, তার চেয়ে আমাদের একেবারেই ভুলে যাওয়া উচিত। এখন যেটা করণীয় সেটাই বরং আমাদের করা উচিত। এই নিয়ে যে কতগুলো বাচ্চার প্রাণ গেল কে জানে। প্রত্যেকের সাথেই তো এমনটাই ঘটে চলেছে। মোড়ল মশাইয়ের কথাটা শেষ হতে না হতেই সকলে দেখল ওই বৃদ্ধা কেমন করে যেন গোঙাচ্ছে। বৃদ্ধার আঙুলগুলো কেমন যেন বেঁকে যাচ্ছে, হাতে পায়ে জোর পাচ্ছে না সে। কেবল ওই গাছটির দিকেই এক দৃষ্টিতে চেয়ে রয়েছে সে, আর কোনোভাবেই কথা বলতে পারছে না। নিজের ডান হাতটিকে ওই দিকে বাড়িয়ে দিয়ে কি যেন একটা ইশারা করতে করতেই সে পড়ে গেল জমির উপরে। পড়ে গিয়ে একইভাবে গোঙাতে শুরু করলো। তখন সামনে থাকা ওই ছেলেটি মোড়লের কথার জবাব না দিয়ে এগিয়ে গেল ওই বৃদ্ধার দিকে। তাকে তাড়াতাড়ি করে ধরে কোলে শুয়ে জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে? আরে ও খুড়িমা, কি হয়েছে বলবে তো? ওদিকে কি আছে? কি গো, কিছু বলছো না কেন? কি হয়েছে তোমার? কিন্তু খুড়ি কোনো কথাই বলতে পারল না। এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই তার প্রাণটা ওইভাবেই বেরিয়ে গেল। মুখটা ওরকম হাঁ করা অবস্থাতেই পড়ে রইল। সকলে দেখে তো একেবারে অবাক। ছেলেটি খুড়িকে ধরে অনেকভাবে জিজ্ঞাসা করতে লাগলো, ঝাঁকালো বেশ কয়েকবার, কিন্তু বৃদ্ধার মুখের মধ্যে কোনো পরিবর্তন ঘটল না। ওরা তাড়াতাড়ি করে বৈদ্যমশাইকে ডেকে নিয়ে এলো। বৈদ্যমশাই এসে বললেন, নারী টিপে যা বুঝতে পারছি, খুব ভয় পাওয়ার ফলেই এই মৃত্যু ঘটেছে। সামনের দিকে তাকিয়েছিলেন বলছো তোমরা? ওই গাছে এমন কিছু ছিল যেটা দেখা মাত্রই তার প্রাণটা বেরিয়ে গেছে। বৈদ্যমশাইয়ের কথা শুনে ছেলেটি বলে উঠল, আচ্ছা, সামনে গাছে কিছু ছিল? কি যে বলছেন কে জানে। সামনের গাছে আবার কি থাকবে বলুন তো দেখি। আমরাও তো এখানেই দাঁড়িয়েছিলাম, কই এখানে তো কিছুই দেখতে পাইনি। কেবল মালতীর ছেলেটার মৃতদেহটা সামনে পড়েছিল, আর বুড়ি আপন মনে কী সব যেন বকে চলেছিল। এর থেকে বেশি আর কিছুই তো নজরে পড়েনি। এখন সত্যিই জানি না কি ব্যাপার। ওই বুড়ি কি দেখতে পেল এমন যে তার প্রাণটা আমাদের সামনে
অমনভাবে বেরিয়ে গেল? গ্রামের মধ্যে কোনো কিছুই ঠিক নেই। আমি কয়েকদিন ধরেই তো দেখছি কিছু না কিছু অঘটন এখানে ঘটেই চলেছে। এখন এখানে কি আছে না আছে সেটা বলাটা এতটাও সহজ নয়। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, এখানকার পরিস্থিতি একেবারেই ঠিক নেই। এখানে কি ঘটছে এই বিষয়ে জানতে হলে রাতের বেলাতেই গ্রামে টহল দিতে হবে। তবেই এর পিছনে লুকিয়ে থাকা আসল কারণ জানা যাবে। কি মনোল মশাই, আপনি কি বলেন? হ্যাঁ, সে আবার বলতে, আমি তো চিরকালই আপনার সাথে সহমত পোষণ করে এসেছি। আমি তো কোনোদিনও আপনার বিরোধিতা করিনি, করতেও চাইনি। সব সময় বলেছি যে আপনি যেটা বিধান দেবেন গ্রামে সেইভাবেই পথ্য বিনিয়োগ করা হবে। এমনকি চিকিৎসার জন্যেও সেই রকম বন্দোবস্ত করে আসা হয়েছে। ফলে এর মধ্যে আমি তেমন কোনো পরিবর্তন দেখতে পাইনি। এইবার আপনি বিধান দিয়েছিলেন যে গ্রামের সকলের একটি করে টিকাকরণের প্রয়োজন। সকলেই কম বেশি টিকাকরণ করিয়েছিল, কিন্তু এরপরে তো অর্থের অভাবে আর শহর থেকে বাকি টিকা নিয়ে আসা সম্ভব হলো না, যে কারণে কিছু মানুষের টিকাকরণ হয়ে যাওয়ার পরে আর বাকিদের টিকাকরণ হলো না। ওইভাবেই বিষয়টা স্থগিত হয়েই রয়ে গেল। কিন্তু এসব কি শুরু হলো বৈদ্যমশাই? বেশ তো ছিলাম আমরা। গ্রামের মধ্যে এমন অনাবশ্যক মৃত্যু মিছিল শুরু হয়ে গেল কি করে? কিসের থেকে এগুলো হচ্ছে, কেন হচ্ছে বলে বোঝাতে পারবো না ঠিক। ওই যে বললাম, রাতের বেলা গ্রামের বুকে কাউকে টহল দেওয়ার জন্য মোতায়েন করতে হবে। তবে কাকে সেটা না হয় আপনি ঠিক করুন। আমি আর এই বিষয়ে কি বলবো, ওটা আপনিই দেখুন। এসব মিটে যাক, এদের দুটির সৎকারের কাজ সেরে ফেলুন, তারপরে না হয় পঞ্চায়েতে একটা সভার আয়োজন করুন। সেখানেই না হয় এই বিষয়গুলোর উপর আলোকপাত করা যাবে। দেখুন কতটা কি করতে পারেন। আর আপনি আমাদের পাশে থাকবেন তো? আপনি আমাদেরকে এই বিষয়ে সাহায্য করতে পারবেন তো? আমি আয়ুর্বেদিক ওষুধই তৈরি করে মানুষের সেবা করে এসেছি। যতদিন পেরেছি এইভাবেই মানুষের চিকিৎসা করেছি, আর আগামীতেও তাই করব, এইটুকুই বলতে পারি। এরপরেও যদি আমার সহায়তার প্রয়োজন পড়ে তাহলে জানাবেন। আমিও আপনাদের সাথেই আছি, জানবেন। এখন আসি, কয়েকজন রুগীকে বাসায় বসিয়ে রেখে এসেছি। তবে এই খুঁড়ি তো রাতের অন্ধকারে এদিকে ওদিকে ঘুরে বেড়াতো। কতদিন বারণ করেছিলাম এসব বন্ধ করো। আপনিও তো গ্রামের পূর্ব প্রান্তে এই খুঁড়ির জন্য একটা ছোট কুটির বানিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু না, এ তো পথে ঘাটে ঘুরিয়ে বেরিয়েই ভালো থাকতে চেয়েছে। ও ওতেই খুশি, কিছু করারও ছিল না। কেন যে কি দেখে মরল এই ঈশ্বর ছাড়া কেউ বলতে পারবেন না। যাক, আমি আসলাম, বুঝলেন মোড়ল মশাই। এই কথাগুলো এক নিঃশ্বাসে বলেই বৈদ্যমশাই চলে গেলেন। ওদিকে গ্রামের লোকেরা একই সাথে সেই বৃদ্ধা মহিলা ও সেই সঙ্গে মালতীর সেই ছোট্ট বাচ্চাটির সৎকারের কাজ সম্পন্ন করল। এরপরে আবার সকলে গ্রামে ফিরে এলো। মোড়ল মশাই বাড়িতে ফিরবার পূর্বে সকলকে উদ্দেশ্য করে বললেন, দেখো, গ্রামের অবস্থা কিন্তু একেবারেই ঠিক নেই। কে সব করছে সেটাও আমরা ঠিকভাবে আন্দাজ করে বলতে পারবো না। রাতের অন্ধকারে একজনকে রাখতে হবে যে পাহারা দেবে, নচেত তার কিছুই সম্ভব নয়। কাজেই কালকেই আমি সভায় এক বৈঠকের ডাক দেব। আপনারা সকলেই সেখানে আসবার চেষ্টা করবেন। ওইখানেই না হয় এই বিষয়ে আলোচনা করে নেওয়া যাবে। হ্যাঁ, কাকে গ্রামে রাতের বেলা পাহারাদার হিসেবে নিয়োগ করা যেতে পারে সেদিনকেই না হয় আলোচনা করে নেওয়া যাবে। আর দেখো, অনেকেই এই কাজের উপযুক্ত হওয়ার সত্ত্বেও নিজের সংসার ফেলে রাতের পাহারা দেওয়ার কাজ করতে চাইবে না।
কারণ প্রত্যেকেরই প্রাণের একটা ভয় তো রয়েছেই। এটাই হলো সমস্যা। তবুও দেখি যদি কেউ তোমাদের মধ্যে থেকে রাজি হয় তাহলে তাকে দিয়েই বাকি কাজটা করিয়ে নেওয়া যাবে। কি? এই বলে মোড়ল মশাই বাড়িতে ফিরে গেলেন। আদ বাদবাকিরাও যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সেদিন রাতের বেলা গ্রামটা যেন একেবারে থমথম করছিল। কোথাও কোনো লোক নেই। একটি পিন পড়ার শব্দ হলেও যেন সেটা বোঝা যাবে এমন। মোড়ল মশাইয়ের বাড়ির দাওয়ায় একটা কুকুর সব সময় বাঁধা থাকতো। মোড়ল মশাই নিজে ওই কুকুরটিকে পোষ মানিয়েছিলেন। সেদিন রাতে কিছুতেই ওই কুকুরটিকে চেষ্টা করেও ঘরের ভেতরে নিয়ে যেতে পারলেন না। ওই কুকুরটি বাইরে শুয়ে থাকবার জন্যই জেদ করতে শুরু করলো। মোড়ল মশাই বললেন, আরে এই কেলো, আসবি তো, আয় না। এইভাবে বাইরে তোকে বেঁধে রাখবো না, সময়টা ভালো লাগছে না। রোজই তো তুই ঘরের ভিতরেই রাতে থাকিস, আজকে কেন শুধু শুধু বাইরে থাকবার জেদ করেই চলেছিস? এই আয় না। কুকুরটা অকারণেই জোরে জোরে ডাকতে শুরু করলো। মোড়ল মশাই অনেক করে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? কি হয়েছে রে বাবা? সামনে কাকে দেখছিস? কি রে, কি হয়েছে? অথচ কুকুরটির সেই ঘেউ ঘেউ ডাকের কোনো সমাপ্তি ঘটল না। সে বিকট আওয়াজ করেই ডেকেই চলল। মোড়ল মশাই সামনের দিকে চেয়ে দেখলেন সেখানে কেউ নেই, কিচ্ছু নেই, সবই স্বাভাবিক আছে। কাউকে দেখতেও পেলেন না। তিনি কুকুরটিকে শক্ত করে দড়িতে বেঁধে রাখলেন। পায়ের সাথে দড়িটিকে বেঁধে সামনের একটি বাঁশের সাথে ভালো করে আটকে দিলেন। এরপরে কুকুরটির দিকে তাকিয়ে ভালো লাগার ভঙ্গিতে বলে উঠলেন, এই যে আমি কিন্তু এবারে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছি। তুই কিন্তু রাতের বেলায় এমন ভাবে চিৎকার করবি না, তাহলে কিন্তু আমার আর গিন্নির ঘুম আসবে না, এই বলে দিয়ে গেলাম। মোড়ল মশাই জানতেন না সেই ভয়ঙ্কর বিপদের কথা। আসন্ন বিপদ যে কতখানি ভয়ানকভাবে সব কিছুকে গ্রাস করতে বসেছে সেই বিষয়ে ধারণা থাকলে তিনি কোনো দিন ওই কুকুরটিকে সেদিন রাতের অন্ধকারে বাইরে ওভাবে ফেঁদে রেখে চলে যেতেই পারতেন না। নিয়তি বড়ই ভয়ঙ্কর। এর সাথে লড়াই করে কেউ কোনোদিন জিততে পারেনি, ফলে তার পক্ষেও সম্ভব হলো না। তিনি ঘরে গেলেন, গিন্নির কাছে দুঃখ করে গোটা বিষয়টা জানালেন। মোড়লের স্ত্রী তাকে উদ্দেশ্য করে বলল, এই বিষয়ের সাথে যুঝতে পারা এত সহজ কাজ নয়। গ্রামের এখন যা পরিস্থিতি, তাতে করে কাউকে সারাটা রাত বাইরে কাটাতে বলার অর্থ সাংঘাতিক বড় ভুল হয়ে যাবে। কিন্তু পানের বিনিময়ে পান, এখন যেন কেউ এই খেলাতেই মেতে উঠেছে। কেন যে এভাবে নিরীহ মানুষগুলোকে শেষ করতে চাইছে কিছুই তো আন্দাজ করতে পারছি না। তুমি এক্ষেত্রে কী বা করবে? আর আর আমি চাই না এসবের ভিড়ে তোমার কোনো ক্ষতি হয়ে যাক। এমনিও সারাটা জীবন আমি সন্তান হারাই হয়ে রয়ে গেলাম। কেন যে গ্রামে এত ভয়ানক কিছু সৃষ্টি হচ্ছে কে জানে। ঠিকই বলেছ গিন্নি, আজকে যেভাবে দুটো জলজান্ত মানুষকে শেষ হতে দেখলাম, কি বলবো, চোখের সামনে তাদেরকে দাহ করতে হলো। এমন নৃশংস দৃশ্য আর আগে কোনোদিনও দেখিনি। একমাত্র কাউকে এই গ্রামে রাতের বেলা টহল দিতে বলতে পারলে তবেই জানবে আসল রহস্যের উপর থেকে পর্দা ওঠা সম্ভব হবে। না হলে জানি না কি এই গ্রামের ভবিষ্যৎ। গ্রামের ভবিষ্যৎ এখন কার হাতে? আমাদের হাতে, নাকি ওই রক্তক্ষেকুর হাতে? মোড়ল মশাইয়ের মুখ থেকে উচ্চারিত হওয়া ওই শেষ শব্দটি যেন প্রতিধ্বনিত হয়ে গ্রামের আনাচে কানাচে দেওয়ালগুলিতে ধাক্কা খেয়ে আবারও সেই ঘরের দিকেই ফিরে আসতে চাইল।
গ্রাম তার নিজের বুকে পাথর চেপে যেভাবে কষ্ট দুঃখগুলোকে সহ্য করে চলেছিল সেটি ছিল এক কথায় অনস্বীকার্য। তবুও সময়ে যে খেলায় মেতেছিল সেই খেলার সাথে পেরে ওঠা কারুর পক্ষেই সম্ভব ছিল না। রাত আরও গভীর হলো, ওদিকে আবহাওয়া যেন বদলে যেতে শুরু করলো। মোড়ল মশাই বললেন, গিন্নি, ও গিন্নি, বাইরে কুকুরটার গলার আওয়াজ পাচ্ছ? অন্যদিন তো ডাকে, ঘেউ ঘেউ করে চিৎকারও করে, আজকে কেমন যেন গোগো শব্দ করছে। এখন তো বাইরে ঠান্ডাও নেই যে ও গোঙাবে। একবার কি বাইরে গিয়ে দেখবো? কি গো? গিন্নিমা অনেকবার করে বললেন, কিন্তু মোড়ল মশাই বাধা দিলেন। তিনি বললেন, না না, এখন বেরোতে হবে না, ও যা করছে করুক, কি আর হবে, কালকে দেখবে ক্ষণ। আজকে ঘুমিয়ে পড়ো, এমনিও আজকে অনেক ধকল গেছে, এখন আর বেরোতে ইচ্ছে করছে না। এই বলে মোড়ল মশাই সেদিন ঘুমিয়ে পড়লেন। ওদিকে গিন্নিমাও সেভাবে আর কথা বাড়াতে চাইলেন না। পরের দিন সকালে গিন্নিমা ঘরের দরজাখানা খোলবার সাথে সাথেই আঁতকে উঠলেন। দেখলেন সামনের দিকে কুকুরটা মরে পড়ে রয়েছে, আর কুকুরের গলার কাছে দুটো ফুটো। কুকুরটা একেবারে নেতিয়ে পড়ে রয়েছে, আর তার চোখ দুটো খোলা পড়ে রয়েছে। মুখ দিয়ে গো গো শব্দ করে যে কুকুরটা মারা পড়েছে সেটা মাথায় আসতে চিৎকার করে কাঁদতে শুরু করলেন গিন্নিমা। ওগো, কে কে এই সর্বনাশ করলো? আমার পোষা কুকুরটাকে কে কে এইভাবে মারলো? হে ভগবান, কে মারলো? গিন্নিমায়ের ওই কান্না শুনে মোড়ল মশাই বেরিয়ে এলেন। এসে দেখলেন ওই কাণ্ড। ওইদিকে গ্রামের অনেকেই বেরিয়ে এলেন। ওই ভয়ঙ্কর অবস্থার কথা জানতে পেরে তারাও ঘাবড়ে গেলেন। ওদের মধ্যে থেকেই সেই ছেলেটি আবারও বলে উঠল, দেখলেন তো মোড়ল মশাই, দেখলেন সেই একই কাণ্ড। সেদিনকে ওই বাচ্চা ছেলেটির ঘাড়ের কাছে যেমন দুটো গোল গোল গর্তের দাগ ছিল, এক্ষেত্রেও দেখুন তেমনটাই রয়েছে, আর গর্তের পাশে রক্ত শুকিয়ে রয়েছে। মোড়ল মশাইয়ের সাধের কুকুরটাও সেদিন অকাতরে প্রাণ হারিয়ে ফেলল। অথচ এই মৃত্যুর কারণটি কি কেউই আন্দাজ করতে পারল না। মোড়ল মশাই সহসা বললেন, একে আর গ্রামের মধ্যে পুঁতে রেখো না, গ্রামের বাইরে পুঁতে এসো। যাও, আমার চোখের সামনে যেন একে না রাখা হয়। ও ছিল আমার পরম সাধের। এখন দেখছি গিন্নির কথা শুনলেই ঠিক হতো। গিন্নি একে নিজের সন্তানের চেয়ে কোনো অংশেই কম দেখত না। এখন কি যে করি, গ্রাম সামলাবো নাকি গিন্নিকে, কিছুই বুঝতে পারছি না। মোড়ল মশাইয়ের কথা মতন সকলে গ্রামের মিলে কুকুরটিকে একটি বস্তার মধ্যে ভরে গ্রামের বাইরে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে পুঁতে দিল। এরপরে গ্রামে ফিরে এলো। মোড়ল মশাইয়ের সাথে সাক্ষাৎ করলো সকলে। মোড়ল মশাই বললেন, আর দেরি করাটা একেবারেই ঠিক কাজ হবে না। তোমরা বরং একবার পঞ্চায়েতে এসো, সেখানেই না হয় একটি সভা, আর ওখানেই এই বিষয়ে ভালো করে আলোচনা করে নেওয়া যাবে। আরে বাবা, একটা সিদ্ধান্তে তো আসতেই হবে আমাদের। কেউ নিজের চোখে না দেখলে এই রক্তক্ষেকোকে কিছুতেই হাতে নাতে ধরতে পারবো না আমরা, কিছুতেই না। এ কোনো জন্তুর কাজ বলে তো মনে হয় না। দেখি, আমি এক তান্ত্রিককে এখানে ডেকে পাঠিয়েছি, আজকে সভায় তিনিও উপস্থিত থাকবেন। তিনিও আমাদেরকে এই বিষয়ে কিছু না কিছু বিধান অতি অবশ্যই দেবেন। হ্যাঁ, সেই বুঝেই আমাদেরকে এগোতে হবে, এটা মনে রেখো। যাও, এখন এসো সকলে। দুপুরের দিকে আজকে সভা ডেকেছি। আমি এখন যাই গিন্নির কাছে, তাকে সামলাই, না হলে সেও যে অসুস্থ হয়ে পড়বে, তখন তাকে কে দেখবে? গ্রামে তান্ত্রিক বাবার আগমন ঘটেছে শুনে সকলে চোখে মুখে স্বস্তির ছাপ স্পষ্ট অনুভূত হলো। সময় গড়িয়ে গেল। দুপুরের দিকে পঞ্চায়েতে এসে হাজির হলেন সকলে।
জটাধারী তান্ত্রিক আগেই এসে বসেছিলেন মোড়লের পাশেই। তার সাথে গ্রামের লোকেরা আলাপ পরিচয় করল। সেই সাথে অনেকেই সেই তান্ত্রিকের পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করল। তান্ত্রিক বাবা সকলকে উদ্দেশ্য করে বললেন, আমি যতদূর দেখতে পাচ্ছি এই কাজ কোনো জন্তুর হতেই পারে না। মোড়ল মশাইয়ের মুখ থেকে আমি ঘটনা বৈচিত্র্য সম্পর্কে যেটুকু শুনতে পেয়েছি আর নিজ ধ্যান ও বিদ্যার দ্বারা যেটুকু আন্দাজ করতে পেরেছি, তাতে করে এটাই মনে হচ্ছে যে এই কাজ কোনো মানুষের। ওই বৃদ্ধা মানে খুঁড়ি, তাকেই গাছে সেদিনকে ঝুলে থাকতে দেখেছিলেন। ওই কারণেই হয়তো ভয় পেয়ে তিনি মারা গিয়েছেন। এরা অদৃশ্য থেকেও নিজেদের কাজ সারতে পারে, আবার চোখের সামনে থেকেও। তবে চোখের সামনে থাকলেও এদেরকে দেখে কিছুই আন্দাজ করা যায় না। এরা চোখ দিয়েও রক্ত শোষণ করে নিতে পারে, আবার নিজের সদন্ত প্রসারিত করে এইভাবে ঘাড়ের কাছে দুটো ফুটো করেও মানুষের রক্ত সেবন করতে পারে। আবার মানুষ না পেলে এরা পশুর রক্ত সেবন করতে পারে। এরা পুরুষ কিংবা নারী উভয়ই হতে পারে। অর্থাৎ রক্তচোষা ঠিক কে, পুরুষ না নারী, এটা বলাটা খুবই কঠিন। তবে এখানকার যা পরিস্থিতি, তাতে করে এটাই মনে হচ্ছে যে আপনাদের গ্রামের ভিতরেই এমন কেউ রয়েছেন যিনি এই কাজ করছেন। এমনকি এটাও হতে পারে যে দিনের বেলায় হয়তো সে স্বাভাবিকই থাকে, রাতের বেলা ভুল বদল ঘটে। তান্ত্রিকের এই কথা শোনা মাত্রই বাদল বলে উঠল, সে আবার কি তান্ত্রিক বাবা? মানুষের মধ্যে আবার পিশাচ ভর করে নাকি? হ্যাঁ, করে করে। চাঁদের আলো যত জোরালো হবে সেদিন এদের শিকারের ইচ্ছে, এমনকি রক্তপানের ইচ্ছে তীব্রভাবে বেড়ে যায়। এদের সাথে তখন যুঝতে পারা সাংঘাতিক কঠিন হয়ে পড়ে। তখন নিজের প্রাণ বাঁচাতে পারাটাও কঠিন হয়ে পড়ে। কোনো পরিচিত মুখের মানুষকেও চোখের সামনে এইভাবে অন্য কারোর রক্ত সেবন করতে দেখতে পারো, এমনকি খুব কাছের ভালোবাসার মানুষকেও এরা সেই মুহূর্তে শেষ করে দিতে পারে। তৃষ্ণা এমনই ভয়ঙ্কর আকার ধারণ করে, এটা মনে রেখো। এইগুলো নিয়ে বিশদে বলা সম্ভব নয়, এগুলো অনেক গুহ্য বিষয়। তবে কালো শক্তিকে আহ্বান করেছে কেউ, আর তার প্রভাবেই এমনটা ঘটছে। এখন যে করেই হোক বিষয়টিকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। যেই এই কাজ করুক না কেন, তাকে বেশি দিন যদি গ্রামে এভাবে ছেড়ে রাখা হয়, তাহলে সকলের অলক্ষ্যে সে এভাবেই নিরীহ মানুষগুলোকে শেষ করতে থাকবে। দিনের আলোতে সে শিকার করতে পারে না, কারণ রাতের অন্ধকারই এদেরকে শক্তি দেয়, এদের শক্তিকে বাড়াতে সাহায্য করে। কাজেই খুব সাবধান। গ্রামের মানুষজনকে তো আর সন্দেহ করতে পারা যায় না। কত মানুষকে তাহলে তোমরা সন্দেহ করবে বলতে পারো? এত লোক এখানে থাকে। আমরা তো কিছুই জানতেও পারতাম না। ভাগ্যিস আপনি এখানে এসেছিলেন, না হলে সত্যি আমরা কিছুই আন্দাজ করতেই পারতাম না। এখন উপায় কি? কি প্রকারে এই সবের থেকে মুক্তি লাভ সম্ভব বলতে পারেন বাবা? দেখো, আমি তো সেভাবে কোনো কিছুর বিধান দিতে পারবো না, তবে এইটুকু বলতে পারি, আপনাদেরকে সাবধানে থাকতে হবে।
আর আপনাদের মধ্যে থেকেই কোনো সাহসী পুরুষকে রাতের বেলা গ্রামটি কয়েকদিন পাহারা দিতে হবে। আগে সে নিজের চোখে দেখে কিছু একটা বলুক, তারপরেই আমি স্থায়ী সিদ্ধান্তে উপনীত হতে পারবো। নচেত এর পরবর্তীতে ঠিক কি করা উচিত আন্দাজে বিধান দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। তাই ধৈর্য ধরুন, আর আপনাদের মধ্যে কাউকে এই কাজ করবার জন্যে সাহস যোগান। বেশ, তান্ত্রিক বাবার কথাই শোনা হবে। আমি পূর্বেই বলেছিলাম উনি সবটা বুঝে যেভাবে বিধান দেবেন আমরা সেভাবেই এগোবো। এবারে তোমাদের ব্যাপার, তোমাদের মধ্যে থেকে তাহলে কে এগিয়ে আসবে, কে এই কাজ করতে ইচ্ছুক জানাও আমাকে। তবে হ্যাঁ, প্রাণের ঝুঁকি তো থাকবেই। এই প্রাণের ঝুঁকি নিয়েই যদি কেউ কাজ করতে সচেষ্ট হয়, আর সে যদি এই রহস্যের উপর থেকে পর্দা সরাতে পারে, তাহলে এই গোটা গ্রাম তার কাছে ঋণী থাকবে, এমনকি তাকে আমি নগদ অনেকগুলো টাকাও পুরস্কার দেব। বলো তো এবারে, তোমাদের মধ্যে থেকে কি কেউ রাজি হবে এই কাজের জন্যে? ওদের মধ্যে থেকেই একজন হাত তুলল, এরপর সামনে এগিয়ে এসে বলল, এই যে মোড়ল মশাই, আমি এই কাজ করতে ইচ্ছুক। গ্রামকে আমি খুব ভালোবাসি, নিজের মায়ের মতনই ভালোবাসি। এই গ্রাম আমাকে অনেক কিছু দিয়েছে। এই গ্রাম আমাকে অনাথ জেনেও নিজের কোলে মাথা রাখতে দিয়েছে। আমি অনাথ হয়ে পথে পথে ঘুরে বেড়াতে বাধ্য হতাম, আর আপনি হলেন আমার বাবা, পিতৃতুল্য যাকে বলে। আপনি ছিলেন বলেই আমি পেরেছিলাম। আমাকে এবারে এই ঋণ শোধ করতে দিন, অন্তত এই সুযোগ করে দিন। মোড়ল মশাই বাদলের মুখে এই কথা শুনে ভেঙে পড়লেন। তাকে যে উনি নিজের সন্তানের মতোই দেখতেন, এই অনাথ ছেলেটি ঋণ শোধ করতে চাইছে জেনে তার চোখ সাথে সাথেই ছলছল করে উঠল। এরপরে তিনি বাদলের মুখের দিকে তাকিয়ে বলে উঠলেন, আমার বুকটা খালি করে চলে গেছে একজন। আজকে তাকে পুঁতে দিয়ে এসেছে এরা সকলে, আরো একটা সন্তানের বলি। ঈশ্বর, কি করে সহ্য করব আমি, কি করে? আগে থেকেই তো খারাপ কিছু চিন্তা করো না মোড়ল, ভালো তো হতে পারে। ও না যাক, কাউকে না কাউকে তো ওর পরিবর্তে যেতেই হবে। তাহলে কে যাবে? সেই জায়গায় ও যখন নিজের থেকেই যেতে চাইছে, তখন ওকে বাধা দিতে যেও না। হতেও তো পারে এর মধ্যে দিয়েই ঈশ্বর আমাদেরকে কোনো বার্তা পাঠাতে চাইছেন। হোক না সেই কাজ, হোক, দেখি না কি হয়। তারপরে তো আমি আছি। আমি যদি ওকে সেই বিপদের মুখে রক্ষা করতে পারি, তবে তো ওর কিছু হবে না, কি বলো? তান্ত্রিক বাবা যে নিজের থেকে এই কথা বলবেন সেটা কেউ সেই মুহূর্তে ধারণাও করতে পারেননি। মোড়ল মশাই বললেন, আমি আপনার কথাটি ঠিক বুঝতে পারলাম না বাবা। আমি যদি খুব ভুল না হই, তাহলে কি আপনি এই ছেলেটি মানে বাদলের সাথেই রাতে গ্রামটিকে পাহারা দেবেন বলছেন? তান্ত্রিক বাবা বলে উঠলেন, হ্যাঁ, ঠিকই ধরেছ তুমি। আমিও ওর সাথেই থাকবো। আসলে থাকতে রাজি হতাম না, কিন্তু তোমরা কুসংস্কারের থেকেও বেশি যে মনুষ্যত্বের দাম দাও, এমনকি মানুষের সাথে মানুষের এত ভাব, ভালোবাসা, আবেগের সম্পর্ক জড়িয়ে রয়েছে, এসব দেখে কোথাও না কোথাও মনে হলো আমি তো তোমাদেরই একজন হয়ে এই কাজ করতে পারি। এর মধ্যে বাধা কোথায়, কি বলো সকলে? তান্ত্রিক বাবা যে ওদের সাথে এইভাবে কাজ করতে সচেষ্ট হয়ে উঠবেন সেটা কেউই পূর্বে আন্দাজ করতে পারেনি।
উনি ওনার এই দরিয়া দিলিতে সেদিন সকলেই মুগ্ধ হয়ে উঠেছিল। ঠিক হলো সেদিন রাত থেকেই বাদল পাহারায় বেরোবে আর ওনার সাথেই থাকবে এই তান্ত্রিক বাবা। ফলে সকলে মিলে নিশ্চিন্তে যে যার কাজে লেগে পড়ল। রাতের বেলা বাদল আর তান্ত্রিক বাবার সাথে কথোপকথন সেরে ফেলে যে যার ভিটের উদ্দেশ্যে এগিয়ে গেল। রাতের অন্ধকার আরও ঘন হলো। তান্ত্রিক বাবা বাদলকে উদ্দেশ্য করে বললেন, আকাশের দিকে চেয়ে দেখো বাদল, ওই যে দেখছো আজকে ভরা পূর্ণিমা, আজকে ঠিক আমরা তাকে দেখতে পারবো। সে ঠিক আমাদের চোখের সামনে আসবেই। এমনই দিনে তার শক্তি বৃদ্ধি পাক বা না পাক, আজকে রাতে তো সে পরম শক্তিশালী হয়ে উঠবেই। আর সে আজকে নিজের শিকার ধরতেও এগিয়ে আসবে। আমরা ঠিক তাকে দেখতে পারবো। আর শোনো, সে কিন্তু তোমার পরিচিতদের মধ্যেও একজন বেরোতে পারে। চোখের সামনে শিকার ধরতে দেখলেও তাকে কিন্তু কোনোভাবে আওয়াজ দিও না, কিংবা চিৎকার করে উঠো না, তবে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি কিন্তু নিজেকে সামলাতে পারবে না। সে তোমার উপর হামলা করবে, নিজের শিকারকে সামনে ফেলে রেখেও তোমাকে শেষ করবে আগে, কারণ সে কোনো প্রমাণ রাখতে চায় না। এরা শিকার ধরবার পরে তার রক্ত খেয়ে এই কারণেই তাকে প্রাণে মেরে ফেলে, যাতে ওই শিকার আর তাদের নাম প্রকাশ্যে আনতে না পারে। কারণ একবারে তো সবটুকু রক্ত খেয়ে ফেলা যায় না, একটু একটু করেই রক্ত সেবন করতে হয়। তাই যতটা পারলো সেইটুকু রক্ত সেবন করে এরা নিজের শিকারকে তৎক্ষণাৎ প্রাণে মেরে ফেলে। এটা মনে রেখো, এই বিষয়টা এই রকমই জটিল। তাই আজকে রাতে তোমার চোখের সামনে অবাস্তব অনেক কিছুই ঘটতে পারে। সাবধানের মান নেই। নাও, এবারে আমাদের এগিয়ে যেতে হবে। চুপচাপ থাকবে আর চোখ কান সব সময় খোলা রাখবে। আমার উপরেও হামলা হতে পারে, তোমার উপরেও হতে পারে। আমরা যতই তার নজর এড়িয়ে চলার চেষ্টা করি না কেন, জেনে রেখো, একবার তার শরীরের ভিতর পিশাচ ভর করার পরে তার শক্তি অবশ্যম্ভাবী অনেকটাই বৃদ্ধি পেয়ে যায়। তখন সে অদৃশ্য থেকেও আমাদেরকে দেখতে পারে, আমাদের উপর নজর রাখতে পারে। ভুলে যেও না সেসব কথা, বুঝতে পেরেছ? আমার উপরে যদি বিপদ আসেও, তবে তুমি এদিকে পা বাড়িও না। আমি যদি নিজেকে রক্ষা করতে না পারি, তাহলে বলবো তুমি পালিও। সবার আগে মোড়লকে খোঁজ দিতে হবে। লোক লস্কর না হলে তোমরা এই পিশাচির সাথে সামাল দিতে পারবে না। আমাকে সামলাতে গেলে, বাঁচাতে এগিয়ে এলে সে তোমার প্রাণটাও নিয়ে নিতেই পারে। তখন তো দুজনেই শেষ হয়ে যাব, কারণ এর কোনো প্রমাণ রেখে কাজ করে না। মনে রেখো, বারবার করে কিন্তু বলে দিলাম। নাও, এবারে এগোনো যাক। জানি না কেন আজকে মনে হচ্ছে গ্রামের পশ্চিম দিকে কিছু একটা ঘটবে। সেদিকেই বরং আমাদের এগোনো উচিত। এই বলেই ওই তান্ত্রিক বাদলকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে দিয়ে হেঁটে পশ্চিম দিকে এগোতে লাগলেন। এরপরে পশ্চিম দিকে জঙ্গলের ধার ঘেঁষে কিছুটা জঙ্গল নজরে পড়তেই সেখানে একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়লেন দুজনে। এরপরে তান্ত্রিক বাবা বললেন, আমি যেন তার পায়ের শব্দ শুনতে পাচ্ছি। সে বোধহয় এদিকেই আসছে। নাও, এবারে আমাদেরকে সজাগ হয়ে যেতে হবে। কথা বলো না, কেমন? দেখা যাক কেউ এদিকে আসে কিনা। ওরা সেখানেই দুজন দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে শুরু করলো।
রাত আরও ঘন হলো। এমন সময়ে মেঘের গর্জন শুরু হলো। হঠাৎ করে আকাশটা লাল হয়ে গেল, কিন্তু চাঁদটাও আকাশে সমানভাবে জ্বলজ্বল করতে থাকলো। ওদিকে বাদলের চোখ গেল আকাশে থাকা চাঁদটির দিকে। সে দেখল চাঁদের রং হয়ে উঠেছে টকটকে লাল। সেটা দেখেই সে তান্ত্রিক বাবাকে বলল, এ কি বাবা, এ কি? মেঘ করেছে, জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। এখন তো আকাশ কালো মেঘে ঢাকা পড়ে যাওয়ার কথা। তাহলে তাহলে চাঁদ দেখা যাচ্ছে কি করে? আর চাঁদের রং এমন লাল বর্ণ ধারণই বা করলো কিভাবে? এটাও কি সম্ভব? আমার যে হাত পা একেবারে ঠান্ডা হয়ে আসছে বাবা। আমি যে এমন নৃশংসতা এর পূর্বে কোনো দিনও দেখিনি। প্রকৃতি আমাদেরকে কিছু একটা জানান দিতে চাইছে বাবা। বলুন না, কি বলতে চাইছে প্রকৃতি? তখন তান্ত্রিক বাবা বললেন, এটা কোনো সাধারণ বিষয় নয়, অনেক জটিল বিষয়। আকাশে চাঁদ দেখতে পাচ্ছ? চাঁদের গায়ের রং লাল, দেখতে পাচ্ছ? আজ পূর্ণিমা, এরপরেও চাঁদের রং লাল বর্ণ ধারণ করেছে। আবার ওদিকে মেঘ ডাকছে, বিদ্যুতের ঝলক দেখছো? কড়কড় করে বাজ পড়ছে, কিন্তু তার মধ্যেও লাল বর্ণের চাঁদ নিজের ভয়ঙ্কর মূর্তিটি নিয়ে আকাশে প্রতীয়মান হয়ে রয়েছে। এর কারণ কি জানো? বাদল জিজ্ঞাসা করল, কি হতে পারে এর কারণ? তান্ত্রিক বাবা বললেন, আজ সে শিকার ধরবেই। আজকে তাকে আমরা নিজের চোখেই দেখতে পাবো, আর আজকে সে নিজের রূপে ফিরবে। এতকাল ধরে সে খোলসের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছিল, কিন্তু আজকে তাকে আমরা আসল রূপে দেখতে পাবো। এতকাল সে নিজের রূপে না থেকে যে শরীর ধারণ করেছিল, সেই রূপেই শিকারকে শেষ করেছে, কিন্তু আজকে সেটির পুনরাবৃত্তি ঘটবে না। আজকে সে নিজের রূপেই সবটা শেষ করবে। তাই আজকে আকাশে চাঁদের রং লাল হয়ে গিয়েছে। সে আসছে, সেই ভয়ঙ্কর রক্তের খেলায় মারতে সে আসছে এদিকে। নাও, এবারে আমাদেরকে আরো স্থির থাকতে হবে, আরো ধৈর্য রাখতে হবে, না হলে কিন্তু অনর্থ ঘটে যাবে। এমনকি আজকে সেই সকল মৃতদেরকেও চোখের সামনে দেখতেই পারো, যাদেরকে সে নিজের হাতে শিকার করেছিল। তাদেরকে সাথে করেও সে শিকার ধরতে বেরোতে পারে। এইভাবেই তো এরা দল ভারী করে। এরা শিকার করতে চাইলে তো সব ক্ষেত্রে সফলতা আসে না, তাই এরা দলে দলে শিকার ধরতে বেরোয়, যাতে একসাথে অনেককে শেষ করে ফেলা যায়, তাদেরকে ধরে আনা যায় আর তাদেরকে শেষ করে ফেলা যায়। রক্ত, কেবল রক্তের স্বাদ বোঝে এরা। এমন সময়ে মেঘটা আরো জোরে গর্জন করে উঠল, আর ওদিকে আকাশে থাকা গোলাকার ওই লাল চাঁদরা যেন নিজের ক্ষমতাকে আরো অধিক পরিমাণে বৃদ্ধি করতে শুরু করলো। আরো কিছুটা সময় এইভাবে পেরিয়ে গেল। এরপরেই জঙ্গলের পেছনের দিক থেকে একটি গোঙানির শব্দ ভেসে আসতে শোনা গেল। তান্ত্রিক বাদলের মুখটা শক্ত করে চেপে ধরলেন। এরপর তিনি বললেন, সাবধান, আমি তার উপস্থিতি টের পাচ্ছি। খবরদার, এখন কিন্তু মুখে কোনো আওয়াজ করা যাবে না, আগেই বলে দিলাম তোমাকে। এরপরে চোখের সামনে যা ঘটল সেটি সম্পর্কে কেউ আগে থেকে কোনো ধারণা করতে পারেনি। বাদল দেখল মালতী এসে দাঁড়িয়েছে, তার চুলগুলো খোলা, এলোমেলো, হাওয়ায় উড়ছে। পরনের বস্ত্রটি অঙ্গে নেই বললেই চলে, হাতে বড় বড় নখ আর পায়েও। তার মুখ থেকে দুটি সদন্ত নির্গত হয়েছে।
সেটি বাইরে প্রসারিত, সেখান থেকে রক্ত ঝরে পড়ছে, আর তার পায়ের কাছে পড়ে রয়েছে গ্রামেরই এক ব্যক্তি। বাদল তাকে রাখাল কাকা বলে চেনে। বাদল নিজেকে সংযত করতে পারল না কিছুতেই। রাখাল কাকা তাকে অনেকবার অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছিল, এমনকি চাষের কাজটাও তাকে নিজের হাতে করে শিখিয়েছিল। সেই রাখাল কাকাকে এভাবে ভূমিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে বাদলের শির দাঁড়াবে হিমেল রক্তের স্রোত বয়ে যেতে শুরু করলো। সে জোরে জোরে হাঁপাতে শুরু করলো, মুখ দিয়ে গোঙানির শব্দ বার করতে থাকলো, কিন্তু তার মুখটাকে চেপে ধরে রাখলেন তান্ত্রিক বাবা। এরপরে তারা দেখলো এক বিভৎস দৃশ্য। আমাকে 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 ছেড়ে দে মালতী, ছেড়ে দে, দয়া করে আমাকে যেতে দে। আমি তো দুটো পায়ে পড়ি রে, দয়া করে আমাকে যেতে দে তুই, ছেড়ে দে মালতী, ছেড়ে দে। মুখের দিকে তাকিয়ে অট্টহাস্যে ফেটে পড়তে থাকে মালতী, আর তার সাথে সাথে বেরিয়ে আসতে থাকে তার সদন্তগুলো। ঠোঁটের কোনা ঘেঁষে রক্ত ঝরে পড়তে থাকে, টোপে টোপে পড়তে থাকা রক্তের ফোঁটাগুলো, আর মালতী আরও রক্তের স্বাদ নেওয়ার আকাঙ্ক্ষায় এগিয়ে দিতে থাকে নিজেকেও শিকারের দিকে। রাখালের হাত পা ক্রমে ঠান্ডা হয়ে আসতে থাকে। এমন সময় বাদল তান্ত্রিকের হাতটা নিজের মুখ থেকে সরিয়ে ফিস ফিস করে বলে ওঠে, বাবা, আপনি এই দৃশ্য আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে বলছেন? এও কখনো সম্ভব? মালতী যে নিজের মধ্যেই নেই, ও যে রাখালকে শেষ করে ফেলবে, মেরে ফেলবে, আর আপনি আমাকে এই দৃশ্য দেখতে বলছেন? চুপচাপ হাতে হাত দিয়ে বসে থাকা কি করে সম্ভব? এই যে রাখাল কাকা, আমার রাখাল কাকা, মানুষটা চলে গেলে যে আর কোনোদিনও তাকে ফিরে পাবো না বাবা। নিজের হাতে তাও করতে হবে আমাকে। দয়া করে রাখাল কাকাকে বাঁচান ওনাকে। তান্ত্রিক বাবা ওকে বললেন, আমার সে ক্ষমতা নেই বাদল, ওই প্রেতের সাথে আমি লড়াই করতে পারবো না। এর জন্যে অনেক ক্ষমতার প্রয়োজন, অনেক কিছু জানবার প্রয়োজন। এখন ওর সামনে গিয়ে পড়লে ও তোমাকে আর আমাকে উভয়কেই শেষ করে ফেলবে। কেন বুঝতে পারছো না আমার কথা? কিছুতেই বাদলকে বোঝাতে পারল না ওই তান্ত্রিক। সে তান্ত্রিকের হাত ছাড়িয়ে নিল আর ওই গাছের আড়াল থেকে বেরিয়ে এলো প্রকাশ্যে। এরপর মালতীকে লক্ষ্য করে বলে উঠল, ছেড়ে দে মালতী, ছেড়ে দে রাখাল কাকাকে, ছেড়ে দে। তোর সাদাসিধে রূপের আড়ালেই যে এত বড় পিশাচ লুকিয়ে রয়েছে, এ জানলে তো গ্রামের সকলে মিলে অনেক আগেই তোকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলতো। তার মানে সেদিন তুই শেষ করেছিস নিজের ছেলেকে। মা হয়ে নিজের সন্তানকে বলি দিতে বুকে বাঁধলো না তোর? ছি, খুড়িমাকেও খেয়েছিস তুই, কিন্তু আর না। তোকে এবার যখন হাতের নাগালে পেয়েছি তখন শেষ করেই ফেলবো। ছেড়ে দে বলছি। বাদল সামনের দিকে এক পা এগোতে যাবে, তার আগেই সে দেখল ঝড়ের চেয়েও দ্রুত গতিতে তার সামনে এসে দাঁড়িয়েছে মালতী। কিভাবে যে সে এগিয়ে এলো বাদল তা আন্দাজ করতে না করতেই মালতী সদন্ত বার করে বাদলের ঘাড়ে কামড় বসাতেই যাবে, এমন সময় তান্ত্রিক বাবা বেরিয়ে এলেন। এরপর এক ঝটকায় ধাক্কা মেরে মালতীকে বাদলের শরীর থেকে দূরে সরিয়ে দিলেন, আর বাদলকে বললেন, আমি তোমাকে বলেছিলাম বাদল, এই রূপে সে মালতী নয়। তুমি ওকে মালতী ভেবে খুব ভুল করেছো। ও এখন কেবল তোমাকে নিজের শিকার ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। ও এখন কেবল শিকারের আশায় লোলুপ হয়ে উঠেছে। যাকে সামনে পাবে তাকেই শেষ করে ফেলবে। তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। রাখালকে সাথে নিয়ে পালাও তোমরা, আর মোড়ল মশাইকে সবটা জানাও। আমি আমার সর্বশক্তি দিয়ে মালতীকে আটকানোর চেষ্টা করছি। যাও এখান থেকে, যাও বলছি। তান্ত্রিকের কথায় ওরা ওখান থেকে দৌড়ে পালাতে শুরু করলো, আর এদিকে মালতী তান্ত্রিকের বুকে পা রেখে খিলখিল করে হাসতে লাগলো। কি ভেবেছিলি তান্ত্রিক?
কি ভেবেছিলি তুই ওদেরকে বাঁচিয়ে নিয়ে আমাকে বসে আনতে পারবি? আমি তো জানতাম এই গ্রামে যদি কেউ আমার পথের বাধা হওয়ার চেষ্টা করে তাহলে সেটা একমাত্র তুই। তুই কিছুতেই আমাকে আমার কাজে সফল হতে দিবি না। এই কারণেই যে তুই এমনটা করেছিস সেটা আমি খুব ভালোভাবেই বুঝে গেছি। আমি তোকেই শিকার বানাতে চেয়েছিলাম, ওরা তো কেবলই আমার টোপ হিসেবে কাজ করেছে। ওদেরকে সামনে রেখে আমি তো তোকেই জালে আটকাতে চেয়েছিলাম, আর দেখ শয়তানের বুদ্ধির কাছে তুইও কেমন হার মানতে বাধ্য হলি। তান্ত্রিক জটাধারী নিজেকে রক্ষার আপ্রাণ চেষ্টা করে যেতে থাকলেন, কিন্তু কোনো তন্ত্রমন্ত্রের শক্তি আর কাজ করল না। শেষে ওই তান্ত্রিকের ঘাড়ের কাছে নিজের ছদন্ত দুটোকে আরও প্রসারিত করে সাথে সাথে ঢুকিয়ে দিল মালতী, আর চুষে নিতে লাগলো শরীরের সবটুকু রক্ত। তান্ত্রিক ছটপট করতে লাগলেন। ছেড়ে দে, ছেড়ে দে। কোনো লাভ হলো না, নিমেষে শেষ হয়ে গেল তান্ত্রিক। মাটিতে লুটিয়ে পড়ল তার দেহটি, আর ওদিকে লাল চোখ দুটো দিয়ে গ্রামের দিকে তাকালো মালতী। এই তো সবে শুরু, এবারে সকলকে একে একে শেষ করব আমি। এই রক্তের নেশা আমাকে লুলুপ করে তুলেছে, এই নেশাই আমাকে সকলকে শেষ করাবে। আমি কে কে আমি জানার ইচ্ছেও আর নেই আমার। কে সন্তান, কে স্বামী, কে আমি, এসব নিয়ে মাথা ঘামানোর দিন ফুরিয়েছে। এখন কেবল শক্তিশালী হতে হবে, যে করেই হোক নিজের শক্তিকে বৃদ্ধি করতে হবে, আর তার জন্য প্রয়োজন রক্তের। রক্তই আমাকে বাঁচিয়ে রাখবে, শুধু রক্ত, শুধুই রক্ত। আকাশের ওই লাল চাঁদ আমার শক্তির কথা জানান দিচ্ছে। ওই চাঁদের রং যত গাঢ় হবে আমার শক্তিও তত বৃদ্ধি পেতে থাকবে, আর আমি একে একে সকলকে শেষ করতে থাকবো। কত দূরে পালাবি, কত দূরে? অনেক শিকার বাকি রয়েছে আমার, অনেক শিকার। সাথে সাথে মালতী বাতাসের মধ্যে গায়েব হয়ে গেল। সে না ছিল পিশাচ আর না ছিল মানুষ। মৃত্যুর শেষ মুহূর্তে একে একে মালতীর শরীরের ওই পরিবর্তনগুলোকে চোখের সামনে দেখতে লাগলেন ওই তান্ত্রিক বাবা, কিন্তু কিছুই করতে পারলেন না। তার ধারণা যে একেবারেই সত্যি প্রমাণিত হয়েছে, এ কথা তিনি নিজে জানতে ও অনুভব করতে পারলেও শেষ রক্ষা হলো না। কেবল মৃত্যুর পূর্বে তিনি ঈশ্বরকে উদ্দেশ্য করে বলে গেলেন, আমাকে তো যেতেই হবে, তবে এ গ্রামকে রক্ষার উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছিলাম। আমি আমার সবটুকু শক্তি দিয়ে হলেও যাদেরকে রক্ষা করতে চেয়েছিলাম তাদেরকে আপনি রক্ষা করুন। এ সর্বশক্তিমান রক্ষা করুন। তান্ত্রিকের প্রাণটা বেরিয়ে গেল। ওদিকে রাখালকে সাথে নিয়ে বাদল দৌড়েই চলেছে। রাখাল বাদলকে উদ্দেশ্য করে বলল, বাদল, বাদল, দয়া করে আমাকে বাঁচাও। এই মেয়ে মালতী নয়। আমি ওকে চিনি না। দয়া করে আমাকে বাঁচাও বাদল, বাদল। এখন এসব ভাবার সময় নেই রাখাল কাকা। আমি তোমাকে মরতে দিয়ে কোনো দিনও এখান থেকে চলে যেতে পারতাম না, কোনো দিনও না। সেই কারণেই তো আমি এখানে চলে এসেছি, আর নিজের প্রাণের মায়া না করে আমি তোমাকে বাঁচিয়েছি। ওই যে দেখো ওদিকে তাকিয়ে, আমরা পৌঁছে গেছি। মোড়ল মশাইয়ের বাড়িতেই যেতে হবে যে আমাদেরকে। তান্ত্রিক বাবাও তেমনটাই বলেছেন।
ওনাকে সবটা না জানালে যে গ্রামের লোকেরা একত্রিত হতে পারবে না, আর ওই পিশাচিকে যে শেষ করতেও পারবে না। নাও নাও, এবারে চলো, আমাদেরকে মোড়ল মশাইয়ের ভিটের সামনে গিয়ে দাঁড়াতে হবে, দরজা ধাক্কাতে হবে। আমার যে বড্ড ভয় করছে, এসো এসো তাড়াতাড়ি আমার সাথে এসো। এই বলেই অভিমুখে তাকিয়ে বাদল রাখালের হাতটা ধরে টানলো, কিন্তু সে অনুভব করলো রাখাল কিছুতেই এগিয়ে আসছে না। বাদল তার হাতটা ধরে যতই নিজের দিকে এগোনোর জন্য অনুরোধ করতে থাকুক না কেন, রাখালের আর পা সরতে চাইছে না। এমন সময় বাদল শুনতে পেল একটা কণ্ঠস্বর। বাদল, এই বাদল, এদিকে তাকাও। বাদল, এই বাদল, এদিকে তাকাও বলছি। ওভাবে যে আমি তোমার সাথে মোড়লের বাড়ি যেতে পারবো না। এতদিন তো বুড়ো লোকগুলো রক্ত খেয়েছি, কিন্তু আজকে যে তোমার মতো একটা কচির রক্ত খাবো, এই সুযোগ কি হাতছাড়া করা যায়? করতে পারি বলো তো? এই কথা শোনা মাত্রই বাদলের শির দাঁড়াবে হিমেল রক্তে স্রোত বয়ে গেল। সে পেছনের দিকে ফিরে তাকাতে পারছিল না, কিন্তু অগত্যা কোনো উপায় না খুঁজে পেয়ে সামান্য পেছনের দিকে ফিরে তাকাতেই সে দেখল রাখালের পরিবর্তে সেখানে দাঁড়িয়ে রয়েছে মালতী। সে একবার রাখালের রূপ ধারণ করছে, আবার নিজের রূপে ফিরে আসছে। এই দৃশ্য দেখা মাত্রই বাদল রাখালের হাতটা ছেড়ে দিল। সে মাটিতে আছাড় খেয়ে পড়ল, ঘ্যাসটাতে ঘ্যাসটাতে পেছনের দিকে সরতে শুরু করলো। ও কি সম্ভব? কিভাবে? রাখাল কাকা, ও রাখাল কাকা, কোথায় তুমি? ও রাখাল কাকা, রাখাল কাকা। মালতী খিক খিক করে একটা বিকট ভাবে হাসতে শুরু করলো। এরপরে বলল, রাখাল, রাখালকে আর পাবি কি করে? আমি যে ওর শরীরেই ঢুকে পড়েছি। এখন যে ওর শরীরের মধ্যেই রয়েছি আমি যে আছি আবার নেইও। যে কোনো মুহূর্তে আমি শরীর পরিবর্তন করতে পারি। আমি ছায়া হয়ে মানুষের উপর নজর রাখি, আবার কায়া ধারণ করে তাদেরকেই শেষ করে ফেলতে পারি। সেদিন আমি খুড়িকে গাছের ডালে বসেই শেষ করেছি। তোরা আমাকে দেখবে কি করে? আমি যে অদৃশ্য, আমার পরক্ষণেই দৃশ্যমান। বুঝলি না তো? বুঝতেও পারবি না। অমোঘ শক্তির অধিকারিণী আমি, অমোঘ শক্তির। এমন শক্তি দেখেছিস কখনো কারোর মধ্যে? দেখেছিস কি? এই প্রথম আমিই তো তোদেরকে আমার শক্তির সাথে পরিচয় করালাম। এবারে রাখালের রক্তটা খাবো, আর তারপরে তোকে। তোর যাওয়াটা তো আটকাতে হবে আমাকে। মোড়লের বাড়ির দিকে তোকে কিভাবে যেতে দেব বল? যেতে পারলেই তো সবটা নিজের মুখে বলবি তুই। তারপরে গ্রামের লোকে সকলে মিলে আমাকে শেষ করার ফন্দি বানাবে। সকালে তো আমি শক্তিহীন থাকি, ফলে সেই সময় আমাকে শেষ করতে তো সুবিধেই হবে, তাই না? এত সহজে তো আমি তোদেরকে আমার নাগাল পেতেই দেব না। আমি কে, কি চাই, এত কিছু তোদেরকে থোড়েই জানতে দেব আমি? কিছুতেই না, কিছুতেই না। মালতীর ওই ভয়ঙ্কর রূপ দেখে বাদল চিৎকার করে উঠল, না না না, কিছুতেই না। এদিকে এদিকে এক পাও আর এগোবি না মালতী। এক পা এগোলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না তোর জন্য। কি কি বললি? আরেকবার বল। খারাপ? আরে আমার থেকে খারাপ এই গোটা গ্রামে আর কেউ নেই রে, আর চেষ্টা করেও কোনোদিন হতে পারবে না। আমি খারাপ, আবার আমি ভালো। প্রাণ ভিক্ষা চাইবে লোকে আমার কাছে, অথচ আমি তাদেরকে ভিক্ষাই দেব না। তাই তখন আমি লোকের কাছে খারাপ। আবার দিনের বেলা লোকের কাছে হাত জোর করে শয়তানকে মারার অনুরোধ করব, লোকে আমাকে ভালো ভাববে। কি কেমন লাগলো আমার চক্রান্ত? এটা তো শুরু রে বাদল। এই যে বললাম, আমাকে দেখতে না পেলেও আমি তোদেরকে দেখতে পাই। তোদের সব কিছুই দেখতে পাই আমি।
এমন সময় বাদল পকেট থেকে একটা মাদুলি বার করে সেটা তুলে ধরলো সেই পিশাচির সামনে। সেই মাদুলির দিকে তাকাতেই সারা শরীরে জ্বলুনি শুরু হলো মালতীর, আর সে আর্তনাদ করে উঠল, এই বাদল, সরা সরা বলছি, এই বিকট জিনিসটা আমার চোখের সামনে থেকে সরা। ওটা দেখলে আমার শরীরটা কেমন জ্বলছে, জ্বালা করছে, অস্বস্তি হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। সরে যা, সরে যা, সরে যা বলছি, আমার কাছে থেকে সরে যা, আমার চোখের সামনে থেকে সরে যা। বাদল, বাদল, সরা বলছি, সরা 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 সরা, আমার চোখের সামনে থেকে ওটা সরা। আর সহ্য করতে পারলে না মালতী, আবারও বাতাসের গর্ভে বিলীন হয়ে গেল। সাথে সাথে উঠে দাঁড়িয়ে পড়ল বাদল। সে মনে মনে বলল, আমি ভাবতেও পারিনি মন্দিরের পুরোহিত মশাইয়ের দেয়া এই মাদুলি আমাকে রক্ষা করতে পারে। এর মধ্যে মা ভবতারণীর শক্তি বিরাজমান, সেই কারণে এই মাদুলি আমাকে রক্ষা করেছে। এবারে আর কোনো দিকে না তাকিয়ে আমাকে মোড়ল মশাইয়ের বাড়ির দিকে যেতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। সব কিছু শেষ করে দেবে এই মালতী, সব কিছু। এই বলেই মোড়লের ভিটের দিকে দৌড়তে শুরু করলো বাদল। মোড়লের বাড়িতে পৌঁছেই দরজাখানা ধাক্কাতে লাগলো। মোড়ল মশাই অতি রাতের বেলা দরজা ধাক্কানোর শব্দ পেয়ে আবারও ঘাবড়ে গেলেন, কিন্তু তিনি না এসেও থাকতে পারলেন না, কারণ পূর্বেই বাদলের সাথে তার কিছু কথা হয়ে গিয়েছিল। বাদল বিপদে রয়েছে বা পড়তে পারে ভেবেই তিনি এগিয়ে এলেন। এরপরে দরজাখানা খুলেই দেখলেন বাদল নেই, পরিবর্তে তার সামনে দাঁড়িয়েছে মালতী। মালতীকে অত রাতে নিজের ভিটের সামনে দাঁড়াতে দেখে ঘাবড়ে গেলেন তিনি। এরপরে বললেন, কি রে মালতী, এত রাতে তুই হঠাৎ আমার বাড়িতে, কিছু বলবি নাকি? মালতীর সাথে সাথেই নিজের রক্তমাখা সদন্ত বিকশিত করলো ওই মোড়লকে লক্ষ্য করেই, আর এগিয়ে যেতে থাকলো লোলুপ দৃষ্টি নিয়ে। আমি মালতী নই, মালতীর শরীরটাকে কেবল কবজা করেছি আমি। শরীর না পেলে যে আমি শান্তি পাবো না, রক্তের স্বাদ নিতে তো পারবো না। মালতী তো আমাকে এই কাজে সাহায্য করেছে মোড়ল, এবারে তোর রক্ত খাবো আমি। সেদিন তো কুকুরটাকেই খেলাম, কি করব? দরজার সামনে তোর বোধ লেবু লঙ্কা ঝুলিয়ে রেখেছে। আজকে আর বাধা নেই, আজকে তোকেও খেতে পারবো, সেই সঙ্গে তোর বউটাকেও। রক্তের স্বাদ বড়ই ভালো জানিস। এই বলেই নিজের ঠোঁটের উপরে লেগে থাকা রক্তগুলোকে চেটিয়ে চেটে খেতে লাগলো মালতী, আর খিক খিক করে হাসতে লাগলো মোড়লের দিকে তাকিয়ে। মোড়ল মশাই কিছু বোঝবার আগে গিন্নিমা বেরিয়ে এলেন। ঘরের মধ্যে হুলুস্থুলু কাণ্ড শুরু হলো। এমন সময়ে বাইরে থেকে আওয়াজ পেয়ে ছুটে ঘরের ভেতরে ঢুকলো বাদল, আর তারপর এই পেছনের দিক থেকে এগিয়ে গিয়ে সেই মাদুলিখানা চেপে ধরলো মালতীর পিঠে। সাথে সাথেই পিঠের ওই অংশটা পুড়ে গেল, আগুন ধরে গেল সেখানে। মালতী আর্ত চিৎকারে ফেটে পড়ল। পেছনে ফিরে তাকিয়ে বাদলের গলাটাকে টিপতে যাবে এর আগেই বাতাসের মধ্যে মিলিয়ে গেল মালতীর অস্তিত্ব। মালতী গায়েব হতেই ঘরের দরজাখানা বন্ধ করে দিল বাদল। এরপরে তাড়াতাড়ি করে মোড়ল মশাই ও গিন্নিমার দিকে এগিয়ে এসে নিজের সাথে ঘটে যাওয়া একটির পর একটি ঘটনার বর্ণনা করতে লাগলো নিখুঁতভাবে। সেই সকল বর্ণনা শোনা মাত্রই হাত পা ঠান্ডা হয়ে গেল তাদের দুজনের। মোড়ল মশাই মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কি করবেন আর কি করবেন না, কিভাবে এই রহস্যের ওপর থেকে পর্দা সরাবেন, কোনোটাই আন্দাজ করতে পারলেন না তিনি। এরপরে গিন্নিমা বললেন, এসবের মধ্যে যদি কেউ আশার আলো দেখিয়ে থাকে তাহলে জানবে সেটা একমাত্র ওই মাদুলি, অর্থাৎ গ্রামের পুরোহিতই পারবে এই সমস্যার সমাধান করতে। কেন মালতীর সাথে এমনটা ঘটলো, কিভাবে ঘটলো, এইসব প্রশ্নের উত্তর কেবল উনিই দিতে পারবেন। আমি বাদলকে একা ছাড়তে পারবো না। বাদল, যতদিন না পর্যন্ত এই পিশাচির ভয় গ্রামকে মুক্তি দিচ্ছে ততদিন তুই এখানেই থাকবি, আমাদের এই ভিটেতেই। ঠিক আছে গিন্নিমা, আপনি যেমনটা বলছেন আমি তেমনটাই করব। সেদিন রাতটা কেটে গেল। পরের দিন সকালেই বাদল মোড়ল মশাইকে সাথে করে এসে পৌঁছালো গ্রামের মন্দিরে। পুরোহিত মশাই মন্দিরে পূজার কাজ সেরে নিজের বাড়ির দিকে রওনা হচ্ছিলেন। এমন সময়ে তাদের দুজনকে আসতে দেখে তিনিও বেশ ঘাবড়ে গেলেন। এরপরে বললেন, কি ব্যাপার মোড়ল মশাই? বাদল,
তোমরা সব এখানে? কি ঘটেছে? আবারও কি কিছু ঘটেছে নাকি? বাদল সবটাই জানালো। এরপরে পুরোহিত মশাই বাদল ও মোড়ল মশাইকে উদ্দেশ্য করে বললেন, মালতীর শরীরের ভেতরে এক রক্তখাকি পিশাচির আত্মা ঢুকেছে। এই ধরনের পিশাচ খুব সীমিত থাকে, এরা সহজে ধরা দেয় না। মালতী নির্ঘাত এমন কোনো স্থানে গেছিল যেখানে এই সকল পিশাচেরা বিচরণ করে। সেখান থেকেই এই বিপদকে নিজের সঙ্গে করে নিয়ে এসেছে সে। এই পিশাচ সাধারণত কবরখানায় কিংবা কোনো মৃতদেহ সংরক্ষণের স্থলেই ঘুরে বেড়ায়। এরা শরীর খোঁজে, শরীর পেতে চায়। এসব স্থলের সামনে দিয়ে দুপুরের দিকে কিংবা রাতের বেলাতে যদি কোনো সদবা এলো চুলে ঘুরে বেড়ায় কিংবা এসবের আশেপাশ দিয়েও যায়, তাহলে ওই সকল প্রেত নারীর শরীরে ঢুকে পড়ে আর তারপরে নিজেদেরকে বিস্তার লাভ করাতে থাকে। ধীরে ধীরে সেই রমণীয় ঠিক ওদেরই মতন আচরণ করতে শুরু করে। রক্তের পিপাসু হয়ে ওঠে, রক্ত খেতে চায়, রক্ত লোলুপ হয়ে ওঠে। ঠিক যে বিষয়টা এখন মালতীর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। মালতীর শরীরটাকে সে একেবারে দখল করে নিয়েছে। এখন মালতীকে শেষ করলে তবেই ওই প্রেতিনী ওর শরীর ত্যাগ করবে। মোড়ল মশাই বললেন, এই কাজ কিভাবে সম্ভব হবে পুরোহিত মশাই? আমরা তো কোনো কিছুই বুঝতে পারছি না। এমনও যে কোনো পিশাচি থাকতে পারে যে কিনা নিজের সন্তানকে নিজেই শেষ করেছে, আবার সুখে শান্তিতে ঘরও করছে। এও কি সম্ভব? নিজের স্বামী মুকুন্দকে কোনোদিনও শেষ করবে না মালতী, কারণ ওটা করলে সে সকলের নজরে পড়ে যাবে। এমনকি সন্দেহের দৃষ্টিতে সকলে দেখতে থাকবে তাকে। তাই সে কোনোদিনও এই ভুল করেনি। এবারে তাহলে কি উপায়? ওকে শেষ করব কি করে? দিনের বেলাতে মালতী সম্পূর্ণরূপে শক্তিহীন থাকে, কারণ ওই পিশাচি তখন ওই শরীরের ভেতরে আস্তানা করতে পারে না। তান্ত্রিক বাবা সঠিক কথাই বলেছিলেন। রাতের অন্ধকারই ওই শরীরের ভিতরে থাকা পৈশাচিক শক্তিকে অনেক বেশি মাত্রায় বাড়িয়ে তোলে, যে কারণেই এই বিপর্যয় ঘটে যায়। আমাদেরকে আগামীকাল সকালেই মালতীর ভিটেতে যেতে হবে। ও যখন ঘুমিয়ে থাকবে ঠিক সেই সময়েই আমাদেরকে এই কাজ সেরে ফেলতে হবে। আর এর জন্য প্রয়োজন একটি ছেনি আর একটি হাতুড়ি, যেটা সূর্যাস্তের পূর্বেই মালতীর বুকের মাঝ বরাবর আমাদেরকে বিদ্ধ করতে হবে। কথাটা মনে রেখো তোমরা দুজনে। আমিও তোমাদের সাথেই যাব। তোমাদের এই কাজ করতে দিলে তোমরা কেউ করতে পারবে না, আর এই ভয়ঙ্কর বিষয়টি ক্রমে মাথা ছাড়া দিয়ে উঠবে। কাজেই এই কাজ আমাকেই সারতে হবে। পুরোহিত মশাইয়ের সাথে আলাপ আলোচনা সমাপ্ত হলো। সেদিন রাতটা সকলেই মন্দিরেই কাটালেন, কেউই বাড়িতে ফিরলেন না। ওদিকে গিন্নিমা চিন্তায় পাগলের মতন করতে লাগলেন। কিন্তু মোড়ল মশাই পুরোহিতের কথায় কিছুতেই মন্দির ত্যাগ করে বাইরে বেরোলেন না। পরের দিন সকালে পুরোহিত লাল চন্দনের তিলক কেটে লাগালেন সকলের কপালে। এরপরে আস্তে আস্তে তারা মন্দির ত্যাগ করে এগিয়ে চললেন মালতীর ভিটের দিকে। ভোরের দিকে মালতীর ভিটের বাইরেটা একেবারে শুনশান আর শান্ত ছিল। একটি জনপ্রাণীও ছিল না সেখানে। পুরোহিত মশাই বলে উঠলেন, এই সেই সুবর্ণ সুযোগ। এই সময়ই আমাদেরকে ঢুকে পড়তে হবে মালতীর ভিটের অন্দরে, আর সে যেখানে ঘুমিয়ে থাকবে সেখানেই কাজ সেরে ফেলতে হবে। কেমন? তোমরাও আমার পিছু নিও। এই বলেই আস্তে করে মালতীর ভিটের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলেন তারা তিনজন। তারপর এগিয়ে যেতে থাকলেন। এমন সময় সকলে দেখলেন মালতী নিজের ঘরে খাটের ওপর শুয়ে ঘুমোচ্ছে, আর তার স্বামী মুকুন্দ মেঝের ওপর মরে পড়ে রয়েছে। গলার কাছে রয়েছে দুটো বড় বড় ফুটো। তাজা রক্তগুলো তখন ওই ফুটো দিয়ে বাইরে বেরিয়ে আসছে। পুরোহিত মশাই সকলকে মুখে হাত দিয়ে ইশারা করে চুপ করে থাকতে বললেন। এরপরে বললেন, দেখছো তো, দেখো, তোমাদের কথাই বলেছে। ওই মালতী শেষে নিজের তৃষ্ণা রোধ করতে না পেরে নিজের স্বামীকেও শেষ করে ফেলতে বাধ্য হয়েছে। যে সব কিছুকে খেতে পারে সে কি আর আমাদেরকে এত সহজে ছেড়ে দেবে ভেবেছ?
এইবারেই আমাদেরকে উদ্দেশ্য সাধন করতে হবে। এতে আমারও প্রাণ চলে যেতেই পারে, কিন্তু কেউ তোমরা আমাকে বাঁচাতে এসো না। একবার যে এই মালতীর দংশনের শিকার হবে, সেও ওর মতনই হয়ে যাবে। মনে রেখো, একমাত্র সূর্যের আলোই এদেরকে শেষ করতে পারে। তাই আগে মালতীর ঘরের সমস্ত জানলাগুলোকে খুলে দাও। সূর্যোদয় হয়ে গিয়েছে, এই আলো ঘরের ভিতরে এসে পড়লে মালতী আরো শক্তিহীন হয়ে পড়বে। নাও নাও, দেরি করো না, দেরি করো না তোমরা। যেটা বলছি সেটা তাড়াতাড়ি করো দেখি। পুরোহিতের কথা মতন ওরা সকলে ঘরের জানলাগুলো খুলে দিল। মালতীর শরীর থেকে সাদা কাপড়টা সরাতে তার নগ্ন চেহারা ধরা পড়ল। এরপরে পুরুতমশাই একটি লোহার ছেনি মালতীর হৃৎপিণ্ডের ঠিক বাঁ দিকে বরাবর রেখে তার উপর সজোরে হাতুড়ি দিয়ে আঘাত করতেই সেটি প্রবেশ করে গেল মালতীর বুকের ভেতরে। এরপর ওপর হয়ে গেল মালতীর বক্ষদেশ। চিৎকার করে উঠল মালতী। এরপরে পুরোহিতকে সামনে পেয়ে সবার আগে দুটো সদন্ত বার করে কামড়ে দিল পুরোহিতের কণ্ঠ। তারপর ধাবিত হতে লাগলো বাদল আর মোড়লের দিকে। পুরোহিত মশাই বললেন, আগে বাইরে বেরিয়ে যাও, তোমরা বেরিয়ে যাও শিগগির। এরপর রোদে গিয়ে দাঁড়াও, ঘরের ভিতরে থেকো না, একেবারেই নয়। ওরা দুজনে তাড়াতাড়ি করে কুটিরের বাইরে গিয়ে দাঁড়ালো। চিৎকার চেঁচামেচির কারণে গ্রামের লোকেরাও ততক্ষণে কুটিরের সামনে এসে হাজির হয়েছিলেন। সূর্যের আলো মালতীর শরীরটিকে স্পর্শের সাথে সাথেই ওর শরীরে আগুন ধরে গেল। দাউ দাউ করে জ্বলতে শুরু করলো দেহ। সেই সঙ্গে ঘটল আরো বড় বিপদ। এই দিন পর্যন্ত যাদেরকে দংশন করেছিল মালতী, তারাও এসে হাজির হলো সেখানে। প্রত্যেকেরই রক্তহীন শরীরটা দেখে কাঁপতে লাগলো গ্রামের বাসিন্দারা। তাদেরকে সূর্যের আলো গ্রাস করতে শুরু করলো। ওদের শরীরেও আগুন ধরে গেল। পুরোহিত মশাই বাইরে বেরিয়ে এলেন, সাথে করে নিয়ে আসলেন মুকুন্দের মৃত শরীরটাকেও। তারাও পিশাচে রূপান্তরিত হয়ে যাওয়ার ফলে সূর্যের আলো সংস্পর্শে আসতেই তাদের শরীরেও আগুন ধরে গেল। ছটপট করতে লাগলেন সকলে। শেষে সবকটি দেহ কেবল ছাইতে রূপান্তরিত হয়ে গেল। চোখের সামনে এই বিভীষিকাময় দৃশ্য দেখে সকলেই সেদিন রক্ত ফাঁকির তাণ্ডব সম্পর্কে ধারণা তৈরি করতে পেরেছিলেন। তবে সেই ছাইগুলোকে কেউই নদীতে ভাসিয়ে দেননি, মাটিতে গর্ত খুঁড়ে পুঁতে দিয়েছিলেন, যাতে সেগুলির থেকে আর কোনো দিনও কোনো নতুন পৈশাচিক তাণ্ডব জন্ম না নিতে পারে। পুরোহিত মশাই আর তান্ত্রিক বাবার এই স্বার্থ ত্যাগ তারা কেউ ভুলতে পারেনি। এদের এই ঋণ শোধ করা গ্রামবাসীদের পক্ষে সম্ভব ছিল না। পরে তান্ত্রিক বাবার শরীরটিকে খুঁজে সৎকারের বন্দোবস্ত করা হয়। সেবারে রক্ষা পেয়েছিল ওই গ্রাম। তবে রক্তখাকিনীর ওই তাণ্ডবের বিভীষিকাকে ভুলতে পারেননি কেউই। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন। আর চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরেকটি কথা, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে রাখুন আমাদের নোটিফিকেশনগুলি সাথে সাথে পাওয়ার জন্য। আর একটা কথা, আপনারা আপনাদের লেখা গল্পগুলি অডিও স্টোরি রূপে শুনতে চাইলে আমাদের চ্যানেলের মেল আইডিতে পাঠাতে পারেন। নির্বাচিত গল্পগুলি আমরা অডিও স্টোরি রূপে তুলে ধরব। আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।